ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা নেই, গণতান্ত্রিক উত্তরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে মির্জা ফখরুল, জাতীয় ঐক্য মেলে ধরায় জাতিসংঘ সফরও সফল। ওয়ার্ড কেবিন সর্বত্র এডিস মশার প্রজনন ক্ষেত্র। সহরাওয়ার্দীতে এসে উল্টো ডেঙ্গু হচ্ছে রোগীদের, মশারি না দেয়ায় বাড়ছে প্রকোপ, গাফিলতি শিকার কর্তৃপক্ষের। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ। ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা দেয়া হবে কাঁটাতারের বেড়াও। সচেতনতা তৈরিতে বিজিবির মাইকিং। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও দণ্ডনীয় অপরাধ। নির্দেশনা কার্যকরে তৎপর প্রশাসন। প্রজনন নির্বিঘ্ন করে উৎপাদন বাড়ানোই লক্ষ্য। এবং গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া। দ্রুত হামলা বন্ধের নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। ফ্লোটিলা থেকে আটকদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। দেখছিলেন শিরোনাম, সকালের সময় সঙ্গে আছে আইরিন আয়াত। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এছাড়া বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য মেলে ধরায় এই সফর সফল হয়েছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন 6 রাজনীতিক। এর মধ্যে শুক্রবার রাত 11:30টার দিকে দেশে ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানান, সফল হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর। প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, তাদের সাথে সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। নির্বাচন প্রসঙ্গে বলেন, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনতা তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। নিউ ইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছুড়ে মারা সহ নানা কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ওইসব করাই দলটির সংস্কৃতি। আওয়ামী লীগের একটা কালচার আপনার এই সমস্যাগুলো তৈরি করা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ নয়, এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সমাজ সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ। আক্রান্তদের মশারি না দেয়ায় হাসপাতালটিতে জন্ম নেওয়া মশায় কামড়ে বেড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। আর এর দায় রোগীদের উপর চাপানোর চেষ্টা করলেও প্রশ্নের মুখে নিজেদের গাফিলতি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এম এ আজমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি, যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা। শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয়, এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সবকিছুতেই জমে আছে পানি, জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই 104 নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা। পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে? যেখানে বালতি রাখছে এটি খেয়াল করা হয়, কিন্তু যারা কাজ করে তাকে তো এটি দেখার কথা। ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়,
কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। পানি বোতল ছিল, এটা আমি লাগাইনি, হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না। কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো ওয়ার্ড বয়ের হাতে। হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা মিলেমিশে একাকার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি, তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, আসছি সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। কেন মশারি দেয়া হচ্ছে না জানতে চাইলে ওয়ার্ড ইনচার্জ দাবি করেন সব ডেঙ্গু রোগীরাই মশারির মধ্যেই আছে। সব রোগীকেই মশারি দিয়ে দিই। এখনো তো দিচ্ছেন না তাইলে? আপনি ওইটা হয়তো পরে দিছে, কিন্তু দেখেন অন্যগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আমরা তো একটা মশারিও দেখছি না আপনার ওয়ার্ডে, বলেন তো। আপনি একটু আমাকে দেখান একটা ওয়ার্ডে মশারি আছে। প্রমাণ করতে সময় সংবাদকে নিয়ে নেমে পড়েন নিজেই, তবে ব্যর্থ হয়ে দায় চাপান রোগীদের উপর। যেহেতু জেনারেল ওয়ার্ড, গরমের একটা ব্যাপার আছে, রোগীর লোক অত সচেতন না, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। এবার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন? এখন থাকছে কেন? এগুলো থাকবে কেন? এগুলা রিস্কে না? দ্রুতই ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড চালু সহ হাসপাতালের ভেতরে বাইরে জমে থাকা পানি অপসারণে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পরিচালক। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে স্থলমান বিস্ফোরণে হতাহত ঠেকাতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার পাশাপাশি চলছে নিয়মিত মাইকিং ও জনসচেতনতামূলক সভা। মাইন বিস্ফোরণে পা হারানোদের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে এর ভয়াবহতা। পাশাপাশি আহতদের পাশেই দাঁড়াচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বান্দরবনের নাইখংছড়ি সদর থেকে 13 কিলোমিটার দূরে আশারতলী সীমান্ত। দুর্গম পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছাতে হয় বিজিবির আশারতলী ভিউপিতে। সেখানে বিজিবির কর্মসূচিতে জড়ো হন শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারানো অন্তত 16 জন। নাইখংছড়ি সীমান্তের দক্ষিণ মৌলভীকাটা এলাকার যুবক ওমর ফারুক। বয়স এখনো 25 পেরোয়নি তার, কিন্তু গেল জুন মাসে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্রেচের উপর। পাহাড়ের চূড়ায় ক্রেচের উপর ভর করে সময় সংবাদকে বর্ণনা দেন পা হারানোর ঘটনা। যখন গরু নিয়ে আসি, প্রায় আমরা 15-22 জন ছিলাম, তখন সবাইকে বের করে দেওয়ার পরে আমি মাইনে বিস্ফোরণ আহত। জীবনে সবচেয়ে বোকামি করছি ওটা। শুধু ওমর ফারুক নন, স্থলমাইন বিস্ফোরণে পা হারানো প্রত্যেকের গল্প প্রায় একই। লোভের ফাঁদে পড়ে গরু, সিগারেট কিংবা মাদক আনতে গিয়ে এখন চিরতরে পঙ্গু, আর অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে পরিবারগুলো। বর্ডারে গিয়েছিলাম লোভের বশবর্তী হয়ে, কিন্তু যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন আমি তো শেষ, আর আমার বউ বাচ্চারাও নাকায় এখন অবস্থা এইরকম। আমরা সীমান্তে গিয়েছিলাম গরু পার করার জন্য, মাইন খেয়েছি বাঁশ কাটার জন্য আর কি, মায়ের মারে ওখানে বিস্ফোরণ হয়েছে। এমন পরিস্থিতিতে স্থলমাইন দুর্ঘটনা এড়াতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে করা হচ্ছে মাইকিং আর জনসচেতনতামূলক সভা করে মাইন বিস্ফোরণে পা হারানোদের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে এর ভয়াবহতা। তবে উপজেলা প্রশাসন ও বিজিবি বলছে নানামুখী তৎপরতার কারণে লোকজন সচেতন হচ্ছে এবং কমে আসছে মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা। যার ক্ষতিটা হচ্ছে সে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে সে সারা জীবনের জন্য তার পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছে, সমাজের কাছে বোঝা হয়ে যাচ্ছে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই গত 1 মাসে আমরা দেখেছি যে মাইন বিস্ফোরণের ঘটনাটা কমেছে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে, এতে যেভাবে সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হয় ঠিক সেভাবে আমাদের ব্যক্তিগতভাবেও এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়। নাইখংছড়ি সীমান্তে 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করে লাল পতাকা টাঙানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে পথ রোধ করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবন।
ইলিশ শিকারে 22 দিনে নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয়াশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য, নদীর পাড়ের মাছঘাটগুলো ফাঁকা, বিরাজ করছে নীরবতা। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞার সফলে উত্তরের ষাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত 5টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড, প্রশাসন ও নৌ পুলিশের যৌথ অভিযান চলছে। আগামী 25 অক্টোবর পর্যন্ত সমুদ্র এবং নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় ভিজিএফ এর সহায়তা পাবেন নিবন্ধিত জেলেরা। নিষেধাজ্ঞার প্রথম দিনের খবর জানাতে ভোলার মেঘনার পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিটন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নির্বিঘ্নে মা ইলিশের ডিম ছাড়া নিশ্চিত করার জন্য গত মধ্যরাত থেকে যে অভিযান শুরু হয়েছে মৎস্য বিভাগের, সে অভিযানের আজকে প্রথম দিনে এই মুহূর্তে আমি রয়েছি ভোলার উত্তর দিকের ইলিশা ঘাটে। এই এলাকার মেঘনা নদীতে ঘুরে আমি যেটা দেখতে পেয়েছি যে এখানে আজকে কোনো জেলে নদীতে নামেনি। আসলে পুরো মেঘনা আজকে জাল জেলে শূন্য অবস্থায় রয়েছে। জেলেদেরকে আমরা যেটা দেখতে পেয়েছি যে অনেকে নৌকা ট্রলার তাদের নিজ নিজ ঘাটে নিরাপদে নিয়ে গেছেন, কেউ নদীর পারে জাল নৌকা মেরামতের কাজে ব্যস্ত রয়েছেন। এই ঘাটটিতে, এটি উত্তরাঞ্চলের একটি বড় মাছ ঘাট। এই ঘাটটি তো আমরা দেখেছি যে আসলে আজকে সকাল থেকে কোনো বেচা কিনা নাই, এটা ফাঁকা অবস্থায় রয়েছে। অনেকে ব্যবসায়ীরা তাদের ধোয়া মোছার কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন, সেগুলো এই 22 দিনের জন্য তুলে রাখার জন্য কেউ হিসাব, গত এই মৌসুমের যে হিসাব রয়েছে ব্যাপারীদের সাথে, সেই হিসাবগুলো বন্ধ করে রয়েছে। পাশাপাশি যদি বলি যে জেলা মৎস্য অফিস এবং উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা দিনরাত 2টি করে অভিযান পরিচালনা করবে যেন কেউ নিষেধাজ্ঞা অমান্য করতে না পারে। আমরা সকালে সদর উপজেলার তুলাতুলি, ধনিয়া থেকে শুরু করে ইলিশার উত্তর মাথা পর্যন্ত কোথাও আসলে মৎস্য অফিস অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নৌ পুলিশের কোনো টিম আমরা লক্ষ্য করিনি। নৌ পুলিশের ওসির সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে 1 ঘন্টা পরে আসলে তারা অভিযানে নামবেন। সদর উপজেলা মৎস্য অফিসার মেহেদি হাসান ভুইয়া তিনি তুলাতুলি মাছঘাটে আছেন বলে জানিয়েছেন, তবে তারা এখন পর্যন্ত কার্যত অভিযানে যায়নি। আমরা জেলেদের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি, আসলে এই মৌসুমে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাননি, যে কারণেই তাদের দিনগুলো কেটেছে। তাদের দাবি যে এখনো পূর্ণভাবে ইলিশের ডিম আসেনি, তার আগেই নিষেধাজ্ঞাটা আসলে দিয়েছেন। তারা চাচ্ছেন যে সরকারিভাবে যে সহায়তাটা বরাদ্দ করা হয়েছে, সেই সহায়তাটা যেন যথাসময় তাদের মধ্যে বিতরণ করা হয়। মৎস্য অফিস সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এবছর ভোলা জেলা 1,43,000 জেলেকে 25 কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে, যে জন্য 3,584.95 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা এই চালটা বিতরণ শুরু করবে। তবে জেলেদের সহ যারা মাছ ধরার সাথে সংশ্লিষ্ট, তারা আসলে এবছর কিছুটা হতাশা প্রকাশ করেছে। বিগত বছরে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনাটা আমরা লক্ষ্য করেছি, মা ইলিশ ডিম ছাড়বে, পরবর্তীতে তারা পর্যাপ্ত ইলিশ পাবে, তারা এই ক্ষতি পুষিয়ে নেবে, কিন্তু এবারের চিত্র ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া তীরে কিছুটা ভিন্ন, যার কারণ হচ্ছে গত পুরো মৌসুমী তারা এই ইলিশ পায়নি। তবে প্রথম দিনের চিত্র, যদিও নদী ফাঁকা থাকে, যে এই ব্যবসা এবং মাছ ধরার সাথে সংশ্লিষ্টদের ইয়ে হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি কার্যক্রম তৎপরতা কঠোর না হয়, তাহলে এই অবস্থা আসলে এই অবস্থা ধরে রাখা কিছুটা কষ্ট হবে। তো এ ছিল ভোলার ইলিশা মাছঘাট থেকে আমার কাছে অভিযানের সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ভোলা থেকে। সকালের সময় আরো থাকছে কোমরে পিস্তল, হাতে ওয়াকি টকি, এনএসআই কর্মকর্তা পরিচয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ওঠা বসা, ফুটপাতে চাঁদাবাজির সময় হাতে নাতে ধরা প্রতারক জাহিদ। বন্ড লাইসেন্সধারীদের পণ্য খালাসে এইচএস কোড জটিলতায় চালান আটকে না রাখার সিদ্ধান্তে আমদানি রফতানি বাণিজ্যে কমেছে ভোগান্তি দুর্নীতি। এতে উচ্চমূল্যের বৈচিত্র্যময় পোশাকের রফতানি বাড়বে, এমন পর্যবেক্ষণ বিজিএমইএ ও বিকেএমই এর
তবে কাস্টমসের এমন শিথিলতার সুযোগে যেন বন্ড লাইসেন্সের অপব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ সহ 200-র বেশি দেশ ব্যবহার করে হারমোনাইজ সিস্টেম বা এইচএস কোড। বাংলাদেশে এই কোড 8 সংখ্যার। সমজাতীয় সব পণ্যের প্রথম 4 সংখ্যা একই, পরের 4 সংখ্যায় তুলে ধরা হয় পণ্যের সুনির্দিষ্ট পরিচিতি। এর উপর ভিত্তি করে শুল্ক আদায় করে কাস্টমস। এইচএস কোড জটিলতায় পড়েননি এমন আমদানি রপ্তানিকারক মেলাভার। বিশেষ করে ফাস্ট ফ্যাশনের যুগে যখন অহরহ আমদানি করতে হয় নিত্য নতুন কাঁচামাল ও আনুষঙ্গিক পণ্য, তখন অনেক সময় প্রচলিত এইচএস কোডে কোনো পণ্য চিহ্নিত করা যায় না, যার খালাস আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে এইচএস কোড জটিলতা সমাধানে দীর্ঘসূত্রিতায় ক্রয়াদেশও হারান রপ্তানিকারক বা গুনতে হয় বড় অঙ্কের মাসুল। একই ধরনের বর্ণনার কাপড় লাস্টের 4 ডিজিটে গিয়ে আমি বললাম যে এটা স্পেশাল মেড, আপনি বললেন এটা আদার্স, কারণ এটা সরাসরি বলা নাই। সব কোড ঠিক, একটা কোডের কারণে মালটা পড়ে আছে এবং এটার জন্য আমাদেরকে কাস্টম বলছে যে আমাদেরকে উচ্চ দিতে হচ্ছে। সে মালের ভ্যালু $2000 দিতে হচ্ছে আরও এডিশনাল 2-3 লক্ষ টাকা। অবশ্য বন্ড লাইসেন্সধারী যারা পণ্য রপ্তানির শর্তে বিনা শুল্কে কাঁচামাল আমদানি করেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে এনবিআর। আমরা স্বস্তি বোধ করছি যে কাস্টমস যে আমাদের আননেসেসারি যে প্যারেশানি, যে আমাদের যে একটা কিছু টাকা মানে দিতে হয়, সেটা হয়তো দিতে হবে না। গেল 9 সেপ্টেম্বর জারি করা এসআরওতে বলা হয়েছে এইচএস কোডের প্রথম 4 সংখ্যা মিললেই পণ্য খালাস করা যাবে, আর কোনো কাঁচামাল এইচএস কোডে না পড়লে তা কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত করে সর্বোচ্চ 2 দিনের মধ্যে পণ্য খালাসের সুযোগ রাখা হয়েছে। পরেরটা না মিলে তাদের কারেকশন করে তখন এটা তাদেরকে অবশ্যই তার এইচএস কোডের বন্ড এটা অ্যাড করতে হবে। ফলে সে যে এটা ওই যে ফাঁকি দেওয়ার যে একটা তার প্ল্যানিং ছিল, এই প্ল্যানিংটা তার নষ্ট হবে। যে অসাধু কর্মকর্তারা আনডিউ বেনিফিটটা নিতেন, সেটা ওনারা এখন নিতে পারতেছে না। এনবিআর এর দেয়া এই সুযোগের যেন অপব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এনবিআর যখন তাদের যে সমস্ত সার্কুলারগুলো করে, তাদের গেজেটগুলো করেন, সেই গেজেটের মধ্যে যদি ক্ল্যারিটির অভাব না থাকে সুরাহা হওয়া দরকার। বাংলাদেশের যে এইচএস কোড যেটা এনবিআর ব্যবহার করে, সেটার সঙ্গে আন্তর্জাতিক যে এইচএস কোড সেটা একটা সমন্বয় আছে এবং একই ধরনের। তো এইটা নিশ্চিত করতে পারলে আমি মনে করি যে এই সমস্যার একটা স্থায়ী সমাধান হবে। প্রায় 5000 গ্রুপে পণ্য শ্রেণীবদ্ধ করতে এইচএস কোড তৈরি করে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ডিটেইল ডিজাইন প্রস্তুত না হওয়ার সহ নানামুখী জটিলতায় চলতি বছর বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনালের কাজ শুরু হচ্ছে না। তবে বিশ্বব্যাংকের $650 মিলিয়ন ঋণ ছাড় হওয়ায় আগামী বছরের জুন মাসের মধ্যে অবকাঠামোগত স্থাপনা নির্মাণ শুরু হবে বলে আশাবাদী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে আগামী 8 মাস ধরে চলবে এই প্রকল্পের ফাইল ওয়ার্ক, এরপরই শুরু হবে মূল গ্রাউন্ড ওয়ার্ক। সাক্ষাৎপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 দশকের বেশি সময় ধরে অনেক কিছুই বদলে গেছে বঙ্গোপসাগর তীরবর্তী নগরী পতেঙ্গা উপকূলের এই অংশে। চট্টগ্রাম বন্দরের সহযোগী হিসাবে যেমন এখানে একটি অত্যাধুনিক বন্দরের চিন্তা ছিল, তেমনি নাগরিক প্রয়োজনে তৈরি করা হয়েছে পাকা সড়ক সহ স্থাপনা। তবে নানা জটিলতায় বারবার পিছিয়েছে বে টার্মিনালের নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে 2026 সালে অপারেশনে যাওয়ার কথা থাকলো, তা সম্ভব হয়নি। যখন আমরা স্টাডি করেছিলাম তখন পিসিটি ছিল না, যখন আমরা স্টাডি করেছিলাম তখন মাতারবাড়ি কেসটাও ছিল না, এবং ওই জায়গায় বে টার্মিনাল যেখানে হচ্ছে সেখানে এই মেরিন ড্রাইভটাও ছিল না। তার মানে একটা স্থাপনা যখন আপনি করবেন তখন অন্য ফিচারগুলো যদি 5-7 বছরে বিলম্বিত হলে চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাকে ওইটাকে অ্যাড্রেস করতে হবে। 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকছে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। এর মধ্যে 8,269 কোটি টাকা খরচ হবে ব্রেক ওয়াটার নির্মাণে। এছাড়া 1,979 কোটি টাকায় নেভিগেশন অ্যাক্সেস চ্যানেল তৈরি, 57 কোটি টাকায় নেভিগেশন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর বাইরে রেল ও সংযোগ সড়কে খরচ ধরা হয়েছে 3,434 কোটি টাকা। এখন যেহেতু বিশ্বব্যাংক অর্থায়ন শুরু হয়ে গেছে ফাইল ওয়ার্ক, আর তাই আশা করা হচ্ছে আগামী বছরে শুরু হবে গ্রাউন্ড ওয়ার্ক। আর বলা চলে এই চরাঞ্চল এবং জলাভূমিতে গড়ে উঠবে আধুনিক বাংলাদেশের আধুনিক বন্দর বে টার্মিনাল।
চলতি বছর দৃশ্যমান কোনো অবকাঠামো তৈরি না হলো নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান MTBS ফাইল ওয়ার্ক শুরু করেছে, তেমনি ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শ্যালহর্ন। 9.5 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের 1225 মিটার দৈর্ঘ্যের 2টি টার্মিনাল নির্মাণ করা হবে। এছাড়া 1250 মিটার দৈর্ঘ্যের হবে বন্দরে মাল্টিপারপাস টার্মিনাল। ইতিমধ্যে আমাদের প্রজেক্ট ডাইরেক্টর নিয়োগ হয়েছে এবং আমাদের যে কনসালটেন্ট আছে শ্যালহর্ন, এটা জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান, শ্যালহর্ন এটার ডিটেল ডিজাইনটা করছে। সেই ডিটেল ডিজাইনটা আমাদের হাতে আসলেই দেন আমরা পরবর্তী কার্যক্রমটা শুরু করব। শুধুই বিশ্ব ব্যাংকের ঋণের 650 মিলিয়ন মার্কিন ডলার নয়, তার সঙ্গে বিনিয়োগ হিসেবে যুক্ত হবে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের এক করে 2 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বন্দরের যে মাল্টিপারপাস যেটি হবে সেখানেও অন্তত আরও 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আশা করছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। 2টা টার্মিনাল হবে, একটা হলো PSA সিঙ্গাপুরের সাথে, আর একটা হবে হলো আপনার ডিপি ওয়ার্ল্ডের সাথে। সেখানেও তারা ধরেন $1 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট করবে। এরপর ওখানে আমাদের যে মাল্টিপারপাস টার্মিনাল যেটা হবে সেখানে প্রায় $2 বিলিয়ন মতো হবে, মানে ইনভেস্টমেন্ট হবে। সবশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী 2026 সালের জুন মাসে জেটি, টার্মিনাল, ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা তৈরির কাজ শুরু হলে 2030 সালে অপারেশনে যাবে আধুনিক এই বন্দর। চট্টগ্রাম বন্দর যেখানে বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে, সেখানে বে টার্মিনাল হবে 50 লাখ কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দক্ষিণের নারায়ণপুর পৌরসভা প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় নেই কোনো ধরনের নাগরিক সুযোগ সুবিধা, ফলে দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের। তার মধ্যে উচ্চ আদালতে রিট জটিলতার কারণে বন্ধ রয়েছে জন্ম নিবন্ধন সনদ। পৌরসভার সড়কও বেহাল, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি না থাকায় ফেরত যাচ্ছে সরকারি বরাদ্দ। স্থানীয়দের অভিযোগ, কেবল কাগজে কলমে সীমাবদ্ধ পৌরসভার কার্যক্রম। তবে নাগরিক সেবা নিশ্চিত করতে এবার নিয়োগ দেওয়া হয়েছে পৌর প্রশাসক। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমেদের রিপোর্ট। প্রবাসে স্বামীর কাছে যাবেন রাবেয়া আক্তার, তাই পাসপোর্ট তৈরি করতে প্রয়োজন জন্ম নিবন্ধন সনদ, কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ সেই সেবা দিতে পারছে না। এতে রাবেয়া আক্তারের বিদেশ যাওয়া অনিশ্চিত। মাকে সঙ্গে নিয়ে প্রতিদিনই ঘুরে ফিরে ধর্ণা দিচ্ছেন পৌরসভায়, তারপরও সেবা না পেয়ে মা মেয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ। মাত্র 5 জন কর্মচারী দিয়ে জরাজীর্ণ টিনশেড ভবনে চলছে পৌরসভার কার্যক্রম। ওনারা বলতেছে যে কার্যক্রম বন্ধ, এটার জন্য আমাদের অনেক ভোগান্তি হয়। আমরা নিবন্ধন ঠিক করতে পারি না, এই জন্য আমরা অনেক হয়রানি হতেছি। তাদের মতো আরো অনেকেরই একই হাল। কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নারায়ণপুর বাজার রক্ষণাবেক্ষণ বা মেরামত না করায় এই বাজারের ভেতর সহ গোটা পৌরসভার সড়কগুলোর বেহাল দশা। পানি সরবরাহ, সড়ক বাতি থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধাও নেই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এমন কষ্টের কথা শুনেনি কেউ। এত ভোগান্তির মধ্যেও শুরু হয়েছে নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্স প্রদান, তবে এখনো বন্ধ জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন আমরা করতে পারতেছি না আমাদের পৌরসভা থেকে। মেঘ বৃষ্টি আইলে পানি পুরা যায়, সব কিছু পানি আর কি, মানে আইতে যেতে অনেক কষ্ট পাই যাত্রী নিয়ে। রাস্তাঘাটে পানি জমে, হাঁটতে চলতে কষ্ট হয়। আমরা ইউনিয়ন পরিষদও বুঝি না, পৌরসভা বুঝি না, আমরা সেবা চাই। এই বাজারটার মধ্যে কোনো ধরনের উন্নয়ন নাই, কোনো ধরনের সেবা নাই। এদিকে 3টি ইউনিয়ন পরিষদের অংশ বিশেষ নিয়ে গঠন করা হয় এই পৌরসভা, তাও প্রায় 1.5 দশক আগে। এরপর উচ্চ আদালতে রিট জটিলতায় বন্ধ হয়ে যায় সব ধরনের উন্নয়ন আর নাগরিক সেবা। তবে সেই জটিলতা কাটিয়ে এবার নিয়োগ দেওয়া হয়েছে পৌর প্রশাসক, তার সঙ্গে অস্থায়ী জনবল। তবে পৌরসভা দুর্ভোগ কমাতে এর মধ্যে শুরু হয়েছে প্রশাসনিক কাজ, তাদের সহযোগিতা করছে জেলা প্রশাসনও। পৌরসভার যে মামলা যে চলমান, এই জটিলতা কাটলে আমরা বাকি যে সেবাগুলো পৌরসভা থেকে নাগরিক পায় সেই সেবাগুলো আমরা পুরোদমে শুরু করতে পারব। এখন যেহেতু কর্মী নিয়োগ দিয়েছি, এর ফলে আমাদের সরকারের যে সমস্ত উন্নয়ন বরাদ্দ যাবে, আশা করি নারায়ণপুর পৌরসভার উন্নয়নের জন্যই আমরা এই কাজগুলো করতে পারবো। 7.84 বর্গমাইল নিয়ে নারায়ণপুর পৌরসভায় জনসংখ্যা প্রায় 50,000, 31টি শিক্ষা প্রতিষ্ঠান, 3টি হাট বাজার এবং অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। গত কয়েক বছর ধরে এখানকার যে নাগরিক সুবিধা, সব ধরনের সুযোগ থেকে তারা বঞ্চিত রয়েছেন। সঙ্গত কারণে তাদের মধ্যে এখন প্রশ্ন, নারায়ণপুর পৌরসভা না ইউনিয়ন পরিষদ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। কোমরে পিস্তল, হাতে ওয়াকিটকে, চুলের কাট, পোশাক পরিচ্ছদ ও আইন শৃঙ্খলা বাহিনীর
সদস্যদের মতোই। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর উপপরিচালক পরিচয় ওঠা বসা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গেও। এসব পরিচয় রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ফুটপাত থেকেও করতে চাঁদাবাজি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের ভয় দেখিয়েও হাতিয়ে নিতেন টাকা। সম্প্রতি রায়ের বাজারে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন জাহিদ নামের এই প্রতারক। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারের মেরি স্টোপস গলি। বৃহস্পতিবার গলির মাথায় ভ্যানে সবজি বিক্রি করছিল এক বিক্রেতা। জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে ভ্যান সরাতে বলে চলে যান। 1 ঘন্টা পর এসে এবার ভ্যান দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন, দাবি করেন চাঁদা না দেয়ায় বিক্রেতাকে মারধর শুরু করেন। সেই আনস বাইকারে গুলি করমু ফালাই দম বড় কর্মকর্তা NSI সে আমার বহুত হুমকি দিছে, ধাক্কা মারছে, যে আমার যে ক্যাশে ছিল সে সব টাকা পয়সা নিয়ে গেছে। এ সময় বাধা দিতে আসেন পাশের বাস কাউন্টারের ম্যানেজার। এতে তার উপরও ক্ষুব্ধ হন জাহিদ। কোমরে থাকা পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করেন তিনি। উল্টো কাউন্টার ম্যানেজারকে চাঁদাবাজ দাবি করে তার কাছেও চাঁদা চান তিনি। গোয়েন্দা বিভাগ এটা অফিসার, উনি 11 সংস্থা নিয়ে কাজ করে, ওনার ফুল পাওয়ার। উনি আমাদের চাঁদা চাইছে, আমি চাঁদা দিতে বিদায় আমার সাথে হ্যারাসমেন্ট করছে আমার। শুরু হয় জটলা, এগিয়ে আসেন আশপাশের দোকানিরা। যারা সামনে আসছে সবার উপরই চড়াও হন জাহিদ। একজনকে মেরে গুরুতর জখম করেন তিনি। 2 হাত দিয়ে এমন জোরে বাড়ি দিছে, আমার মনে হয় যে আমার কলিজা ফেটে যেতেছে, আসমান থেকে মনে কিছু ভেঙে পড়ছে। এরপরে আবার পাড়া উঠে ওইখানে আবার একটা বাড়ি মারছে, তখন আমি সেন্সলেস হয়েছি। ফুটপাত থেকে শুরু করে এই এলাকার বেশিরভাগ দোকানপাট থেকেও কিছুদিন ধরে চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সবাই এই অত্যাচারগুলোই করছে উনি, যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, এত অত্যাচার করতে উনি। কারোর ওষুধের দোকানতে ওষুধ নিলে টাকা দিতেছে না, বাজার করলে বাজারে টাকা দিচ্ছে না, কেমন যেন ও এমন একটা পাওয়ারফুল দেখায়। পরে রায়ের বাজার পুলিশ ফাঁড়িতে খবর দিলে জাহিদকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে আসে সাপ। কোমরে থাকা পিস্তলটি নকল, ওয়াকিটকি নিম্নমানের। তার এমন কারসাজিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ধোঁকা খেয়েছেন বিভিন্ন সময়। গোয়েন্দা সংস্থারা ইউজুয়ালি প্রকাশ্যে অস্ত্র, ওয়াকিটকি এগুলো ক্যারি করেন না এবং নিজেকে পরিচয় দেন না যে আমি এই সংস্থার সাথে কাজ করি। কথাবার্তার এক পর্যায়ে বিভিন্ন রকম খুবই অসামঞ্জস্যপূর্ণ আনসার দিচ্ছিল, যে কারণে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং অনুভূতি পেয়ে জিজ্ঞাসাবাদ করি এবং পরবর্তীতে প্রকাশ পায় যে আসলে কোনো গোয়েন্দা সংস্থার সদস্য না। আটকের পর জাহিদের কাছ থেকে পাওয়া যায় কাস্টমস গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থার ভুয়া আইডি কার্ড, বিভিন্ন ব্যাংকের 7টি ATM কার্ড ও একটি গাড়ি। গাড়িটি ভাড়া করে চাঁদাবাজি ও প্রতারণায় ব্যবহৃত হয়েছে। গাড়িটা হচ্ছে একটা রেন্টে গাড়ির কাছ থেকে নিয়েছে, সে 3 মাস ধরে ভাড়া দেয় না, ওই যে একই পরিচয় দিয়ে নিয়েছে। সে আসলে 5 আগস্টের পর থেকে মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে এবং আসলে প্রতারণা করে অনেকের কাছ থেকে হয়তো অনেক রকম সুবিধা নিয়েছে। চাঁদা চাইলে তার পরিচয় যাই হোক না কেন দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাইবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কাঠামোর সংকটে ধুঁকছে কুমিল্লার অন্যতম সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জেনারেল হাসপাতাল। প্রায় 100 বর্ষী হাসপাতালটিতে রোগীদের যেমন রয়েছে নানা অসুবিধা, তেমনি চিকিৎসকদেরও নেই চিকিৎসা দেওয়ার সুষ্ঠু পরিবেশ। সিভিল সার্জন জানান, হাসপাতালটিতে 250 শয্যা করার জনবল চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে। বাহার রায়হানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। 1845 সালে প্রতিষ্ঠিত কুমিল্লা চ্যারিটেবল ডিসপেন্সারি বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1971 সালে মুক্তিযুদ্ধের পর 50 শয্যা হাসপাতালে পরিণত হয়। 5 টাকা টিকিটে বহির্বিভাগ ও আন্তঃবিভাগ চালু থাকা কুমিল্লা জেনারেল হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও অবকাঠামোগত সংকটে একটি কক্ষে 4টি বিভাগে চিকিৎসা দিতে হচ্ছে। তেমনি দিন দিন অস্বাস্থ্যকর হয়ে পড়ছে হাসপাতালের ভবনগুলো। 8-10টা কাউন্টার করে দেয়, তাহলে মানুষ দ্রুত টিকিট কাটতে পারবে। সকাল থেকে দাঁড়ায় রয়েছি আমরা, ওই যে পুষ্করী মাথার থেকে আসছে এই পর্যন্ত আসছে। ভালো করে দেখতে চায় না, দেখে নগদ কথাও বলতে যায় না। একটা কথা বেশি জিজ্ঞেস করে, যেটা জিজ্ঞেস করে এটার উত্তরে নেই। তারপরে কেউ রুগী কিছু বলতে চাইলে তারা শুনতে চায় না। বৃষ্টির দিনে আসলে দেখা গেছে দাঁত ফেরাতে গেলেও মাথার উপর পানি পড়তেছে, এখানে বসলে এদিক দিয়ে পানি পড়তেছে। রোগীরা আসতেছে এত ছোট রুমের মধ্যে, আমরা 2 জন বসে আছি, আবার এখানে কাজও করা হয়। বহির্বিভাগেও চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাও বাড়ছে। সে তুলনায় চিকিৎসকের সংখ্যা বাড়ানো হলেও চিকিৎসা দেওয়ার কক্ষ সংখ্যা একেবারেই অপ্রতুল। মেডিসিন বিভাগে 2 কক্ষে 9 জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন, যেখানে রোগী বসার জায়গা পর্যন্ত নেই। বিল্ডিং তো আগের পুরাতন, অতএব এগুলো তো অবশ্যই সংস্কার বা ভালো কিছু করা দরকার। রোগীগুলোর ভোগান্তি, বসার জায়গা নাই। অবকাঠামোর কারণে আমরা চাইলেও আমাদের সেবাটাকে বাড়াতে পারতেছি না। যেমন রোগীর ভর্তির ক্ষেত্রে ইনডোরে শয্যা সংকট, শয্যা বসানোর সংকট। এছাড়া বহির্বিভাগে তো আপনারা দেখতেই পাচ্ছেন
ভবনগুলি অনেক পুরাতন, জরাজীর্ণ। সিভিল সার্জন জানান হাসপাতালটি 250 শয্যা করার জনবল চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে। হাসপাতালকে 250 বেডে রূপান্তরের জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি। এটা স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা যে দপ্তর আছে ওইখানে আমরা পেশ করেছি। মেডিসিন, সার্জারি, শিশু ও গাইনি এবং অর্থোপেডিক্স সহ মোট 9টি ইউনিটে বহির্বিভাগে চিকিৎসা দেয়া হয়। সময় সংবাদ, কুমিল্লা। রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2023 সালে 10 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়, কিন্তু 2 বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি। ছোট টিন শেড ঘরে চলছে চিকিৎসা কার্যক্রম। এতে দুর্ভোগে রোগীরা। প্রকল্পে নয়, বাকি অংশ ডিপিপির মাধ্যমে করার সিদ্ধান্তে কাজ বন্ধ রয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। ছোট 4 কক্ষের টিন শেড ঘর, দেয়ালে ধরেছে ফাটল। 2টি কক্ষে গাদাগাদি করে রাখা 6টি শয্যা, আর রান্নাঘরকে করা হয়েছে লেভার রুম, যেখানে চলে ডেলিভারি কার্যক্রম। অন্য ছোট আরেকটি কক্ষে ডাক্তার ও নার্স বসে সেবা দেন রোগীদের। এভাবেই চলছে রাঙামাটির দুর্গম ঝুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। 1984 সালে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে 10 শয্যার হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। দীর্ঘ 39 বছর পর প্রকল্পের মাধ্যমে 2023 সালে হাসপাতালটিকে 50 শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়। 2024 সালের জুনে কাজটি শেষ করার কথা থাকলেও এখনো হয়নি। কাজের অগ্রগতি বলতে দৃশ্যমান 5টি ছাদ ও ভবনের কিছু অংশে উঠেছে দেয়াল। কাজের এমন ধীর গতিতে ক্ষুব্ধ এলাকাবাসী। এখানে তো থাকতে কষ্ট হয়, এক রুমে শুধু 3টা সিট। রোগীর সঙ্গে যেগুলো সুস্থ মানুষ আছে তারাও এখন রোগী হয়ে যাচ্ছে। সরকারের কাছ থেকে এই হাসপাতালটা যাতে তাড়াতাড়ি হোক। ছোট্ট ভবনে রোগীদের চিকিৎসা সেবা দিতে বিড়ম্বনার কথা জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো রকম ডেলিভারির জন্য আমরা রুম একটা বানাইছি, ওইখানে গাদাগাদি করে ডেলিভারি করা লাগতেছে। 3টি রুমের মধ্যে আমাদের সেবা দিতে আসলে খুবই কষ্ট হচ্ছে। দ্রুত কাজ শেষ করা হবে প্রতিশ্রুতি দিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে প্রকল্প নয়, বাকি কাজ ডিপিপির মাধ্যমে করা হবে। রাঙামাটি যে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারা এটার দেখভাল করার জন্য দায়িত্বে আছে। তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে যত দ্রুত সম্ভব এটা সম্পন্ন করার জন্য। ডিপিপি খুব শীঘ্রই অনুমোদন হবে, অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে কাজটুকু খুব দ্রুত গতিতে সম্পন্ন করা হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে 50 শয্যার হাসপাতালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 15 কোটি 46 লাখ টাকা। সময় সংবাদ, রাঙামাটি। বাড়িয়া আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত নির্মাণাধীন 12 কিলোমিটার 4 লেনে ভোগান্তির শেষ নেই। যাত্রীরা এই সড়ক পাড়ি দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তবে দ্রুত সড়কটি মেরামতের কাজ শেষ হবে জানিয়েছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। দীর্ঘক্ষণেও নড়ে না গাড়ি, আবার চলাচল শুরু হলেও খুবই ধীরগতি। সড়কের অবস্থাও বেহাল। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত নির্মাণাধীন 12 কিলোমিটার 4 লেন প্রকল্পে ভোগান্তির শেষ নেই। মহাসড়কটি 1 মাস নির্মাণ করতে কেটে যায় 8 বছর। চলতি বছরের 31 জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়, কিন্তু করোনা মহামারী, বালু সংকট ও রাজনৈতিক অস্থিরতায় কয়েক দফা পিছিয়ে যায় সড়কটি নির্মাণ কাজ। বর্ষাকালে সড়কটির আশুগঞ্জ ও বিশ্ব রোড অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যান চলাচলে অনুপযোগী হয়ে ওঠে, প্রায় থমকে থাকে যানবাহনের চাকা। চলাফেরা করার জন্য খুব অসুবিধা হচ্ছে। ঘন্টা ঘন্টা বসে থাকতে হয়, যানজট সৃষ্টি হয়, যাত্রী হয় না, এই তো গাড়ি ক্ষয়ক্ষতি। আশুগঞ্জের থেকে বিশ্ব রোড আইতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। 6 মাস 1 বছরের ভিতরে আমরা কাজটা দ্রুত রাস্তাঘাট আমরা করে দেবো, আমরা জনগণ শান্তি পাই। সড়কটি নাজুক হয়ে দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম অবস্থা হাইওয়ে পুলিশের। আর সড়কটির বিভিন্ন অংশে ইট বালু ফেলে সচল রাখার চেষ্টা করা হচ্ছে জানালো প্রশাসন। রাস্তা গর্তে থাকার কারণে এই যানজট নিরসন করা খুব দুঃসাধ্য হয়ে পড়ছে। যতদিন পর্যন্ত এই রাস্তা মেরামত না হবে তাহলে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। এখানে যে কন্ট্রাক্টর যারা আছে তারা অলরেডি পাথরের অর্ডার দিয়ে ফেলছে, পাথর বাংলাদেশে চলে আসছে। আগামী 10-12 দিনের মধ্যে এখানে ফুল সুইংয়ে কাজ শুরু হবে। 2017 সালে ঢাকা সিলেট মহাসড়কটি আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 51 কিলোমিটার মহাসড়ক নির্মাণের অনুমোদন দেয় একনেক। 2020 সালে 3টি প্যাকেজে 51 কিলোমিটার মহাসড়কের কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সড়ক বিভাগ বলছে আগামী ডিসেম্বরের মধ্যে নাজুক সড়কের নির্মাণ কাজ শেষ হবে। আমাদের একটা জাহাজে মাল আসতেছে, বেনাপোল পড়ছে, এই এলাকার এই রিজেক্ট পেমেন্ট হবে পুরো এলাকাটাই। হয়তো ডিসেম্বরের মধ্যে এটা কাজটা শেষ হয়ে যাবে।
সড়ক বিভাগের তথ্য মতে এই মহাসড়কের 12 কিলোমিটার অংশে প্রায় 40টি বড় গর্ত রয়েছে, যার উপর দিয়ে দৈনিক গড়ে 22,000 ছোট বড় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি 5 বছরেও। 9 দফা মেয়াদ বাড়িয়েও ঠিকাদারের গাফিলতির কারণেই এমন পরিস্থিতি বলে অভিযোগ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। ভাড়া ভবনে অনেক কষ্টে কাজ চালাচ্ছেন তারা, তবে নতুন করে প্রকল্পটি চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ি পৌর বাস টার্মিনাল এলাকায় 3 শতক জমির উপর জেলা পরিবার পরিকল্পনা ভবনের কাজ শুরু হয় 2020 সালের জুলাই মাসে। পরের বছর আগস্টের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরপর কেটে গেছে 5 বছর। ছোট একটি ভাড়া ভবনে অফিসের কাজ চালাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণেই এমন পরিস্থিতি। ভবনের কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। আমরা খুব গিজাগিজির ভিতরে এই অফিসটা চালাই নিতেছি। এখানে রুমগুলো ছোট, আমাদের স্যারেরাও একটু সমস্যা হয়। বর্তমানে আমরা মাসে এখানে 40,000 টাকা করে ভাড়া দিচ্ছি। নতুন ভবন হলে আমাদের ভাড়াটা সরকারের সাশ্রয় হতো। 8 দফা মেয়াদ বাড়িয়ে 77% পর্যন্ত কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেক কনস্ট্রাকশন। 2024 সালে মেয়াদ শেষ হওয়ায় নতুন করে প্রকল্পটি চালু করার জন্য স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। সাম্প্রতিককালে আমরা নিড অ্যাসেসমেন্ট করে আমাদের মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে যদি ডিপিপি অনুমোদন দেয়, দেন আমরা পুনরায় কার্যক্রম শুরু করতে পারবো। আমরা চাচ্ছি যাতে কাজটা শেষ হয়ে এটা আমাদের কাছে হস্তান্তর করে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। নতুন পরিবার পরিকল্পনা ভবনটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,76 লাখ টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি। সময় এবার দেশের বাইরের খবর। গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা। এদিকে হামাস যুদ্ধ বন্ধে রাজি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ নির্দেশ দিয়েছেন ট্রাম্প। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রায় 2 বছর ধরে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন, যা প্রতিনিয়ত প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। নির্মম এই যুদ্ধের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে অভ্যন্তরীণ সংঘাত। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে হামাস ও প্রভাবশালী আল মুজাহিদা গোষ্ঠীর বন্দুকধারীদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই পক্ষের বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া যায়। ইসরায়েলি হামলার মধ্যে এমন সংঘাত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এছাড়া গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। উত্তেজনাময় এই পরিস্থিতির মধ্যে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক রাজি হয়েছে হামাস। টেলিগ্রামে দেয়া বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত তারা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানায় সংগঠনটি। একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তরের কথাও জানিয়েছে হামাস। এর আগে রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা 4 ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল। অন্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দেশটি, যদিও আটকদের ফেরত পাঠানোর পদক্ষেপকে ভুল আখ্যা দেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী। এদিকে ফ্লোটিলা আটকের ঘটনায় বিভিন্ন দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 42টি জাহাজ ও এর আরোহীদের আটক করে কেটচিওট কারাগারে নিয়ে যান ইসরায়েলি সেনারা। তাদের অভিযোগ, তেল আবিবের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল তারা। এবার একে একে এই মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম ধাপে 4 ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্রুততার সঙ্গে বাকিদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আটকরা সুস্থ এবং নিরাপদে আছেন। তবে ফ্লোটিলা দাবি করছে, নৌকা আটকানোর সময় অনেক কর্মীকে ওয়াটার ক্যানন দিয়ে আঘাত করা হয়। ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। আটকের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ছবি প্রকাশ করা হয়, তবে তার বর্তমান অবস্থা বিস্তারিত প্রকাশ করা হয়নি।
টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী অ্যাশদোদ বন্দরে হাজির হয়ে গ্লোবাল ফ্লোটিলায় থাকা মানবাধিকার কর্মীদের কটূক্তি করেন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তাকে কিরজিওট কারাগারেও উপস্থিত হতে দেখা যায়। এক্সের এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু কর্মীদের নিজ দেশে ফেরত পাঠিয়ে ভুল করছেন। তার দাবি, তাদেরকে কয়েক মাস কারারুদ্ধ করে রাখা উচিত ছিল। এদিকে ফ্লোটিলা আটকের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিভিন্ন দেশ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে পাকিস্তান, স্পেন, ইতালি, আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশ। আটককৃতদের মুক্তির দাবিতে ব্যানার প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজামুখের সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেওয়া বাংলাদেশি অধিকার কর্মী আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে সংহতির প্রতীক ও বিবেকের গর্জন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 1:45 দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে তিনি আরও বলেন, বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। তারেক রহমান আরও বলেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। সুমুদ ফ্লোটিলা নৌবহরে কনসাইন্স নামের একটি জাহাজে রয়েছেন শহীদুল আলম। ভারত সীমান্তে সার্কলিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো নির্মাণ করছে পাকিস্তান। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওই অঞ্চলে পাকিস্তান কোনো আগ্রাসন দেখালে ইতিহাস ও ভূগোল বদলে দেয়া হবে। অন্যদিকে ভারতীয় সেনাপ্রধান সতর্ক করে বলেন, পাকিস্তান মানচিত্র ধরে রাখতে চাইলে দেশটিতে সন্ত্রাসবাদের সমর্থন দেয়া বন্ধ করতে হবে। যদিও সার্কলিক জলপথে সামরিক অবকাঠামো নির্মাণের বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। বিশ্বের অন্যতম বিপজ্জনক ও বৈরী সীমান্ত ভারত পাকিস্তানের। দুই দেশের মধ্যে সীমান্তকে ঘিরে প্রায় উত্তেজনা দেখা দেয়। অপারেশন সিঁদুর নিয়ে এখনও প্রতিবেশী দেশ দুটির মধ্যে কথার লড়াই চলছে। এমন পরিস্থিতিতেই সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায় সার্কলিক জলপথের আশেপাশে সামরিক স্থাপনা তৈরি করছে পাকিস্তান। সার্কলিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে। সার্কলিক আরব সাগরে পতিত হয়েছে। এর মূল নাম ছিল বনগঙ্গা এবং উপনিবেশিক আমলে এক ব্রিটিশ কর্মকর্তার নামে এটি নামকরণ করা হয়েছিল। সার্কলিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো তৈরির বিষয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, 1965 সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লাহোরে পৌঁছানোর ক্ষমতা প্রদর্শন করেছিল। তাই পাকিস্তানের মনে রাখা উচিত, করাচি পৌঁছানোর রাস্তা সার্কলিক দিয়েও যায়। ইসলামাবাদের প্রতি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাকিস্তান যদি আরও এলাকা দখলের চেষ্টা করে তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল বদলে দেবে। এদিকে শুক্রবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তবে দেশটিকে সন্ত্রাসবাদ সমর্থন বন্ধ করতে হবে। স্থানীয় সময় শুক্রবার রাজস্থানের একটি সেনা চৌকিতে গিয়ে একথা বলেন তিনি। বলেন, অপারেশন সিঁদুরে যে সংযম বজায় রাখা হয়েছিল এবার তা হবে না। ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া বন্ধ না করে তাহলে অভিযানের দ্বিতীয় ভাগ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান। তবে সার্কলিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো নির্মাণের খবর এবং ভারতের হুঁশিয়ারির কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান সরকার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মালদ্বীপ সরকারের সাম্প্রতিক অভিযানে কালো তালিকাভুক্ত হয়ে দেশে ফিরতে হয়েছে 8,000-এর বেশি অভিবাসীকে, যাদের বড় অংশই বাংলাদেশি। ফেরত পাঠানো এই প্রবাসীরা আর কোনোভাবেই নতুন ভিসায় মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। নতুন কর্মসংস্থানের আশায় প্রতিনিয়ত মালদ্বীপে যাচ্ছেন অসংখ্য বাংলাদেশি। দালালদের কাছে 4 থেকে 5 লাখ টাকা গুনে তারা আসছেন ব্যক্তিগত বা কথিত ফ্রি ভিসা নিয়ে। এসব ভিসার বৈধতা সাধারণত কয়েক মাসের বেশি স্থায়ী হয় না। পরে বসবাসের অনুমতি বাতিল করে একই ভিসায় নতুন কর্মী নিয়োগ দেয় কিছু অসাধু প্রতিষ্ঠান। সাম্প্রতিক অভিযানে মালদ্বীপ সরকার এমন ভিসাদারি পুরনো ও নতুন মিলে 8,609 জনকে কালো তালিকাভুক্ত করে দেশে ফেরত পাঠিয়েছে। আটক আরও অনেকে ফিরতি ফ্লাইটের অপেক্ষায় আছেন, যাদের বেশিরভাগই বাংলাদেশি।
স্থানীয় গণমাধ্যম জানায় শুধু গত মাসেই মালদ্বীপ সরকার 11,000-এরও বেশি ওয়ার্ক ভিসা ইস্যু করেছে, যার বড় অংশ ছিল বাংলাদেশিদের জন্য। কিন্তু দালাল চক্রের প্ররোচনায় অনেকেই ফ্রি ভিসা নিয়ে মালদ্বীপে পাড়ি জমিয়ে কাজ না পেয়ে অপরাধে জড়িয়ে পড়ছেন। ফলে বৈধ ভিসাধারীরাও শেষ পর্যন্ত অবৈধ হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। সংশ্লিষ্টদের মতে এই বিষয়ে বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে দালালরা আর কাউকে ফ্রি ভিসায় মালদ্বীপে পাঠাতে না পারে। বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসতে চান তো তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনি যদি মালদ্বীপে আসেন অবশ্যই কোম্পানি ভিসা আসবেন, কেউ ফ্রি ভিসা আসবেন না। বাংলাদেশ সরকারের কাছে একটা আকুল আবেদন থাকবে যেন প্রত্যেকটা মানুষ দেশের বাইরে যখন যায় তাদের যেন প্রত্যেকটা ভিসা যাচাই বাছাই করে, মালিকানা সবকিছু ঠিকঠাক করে যেন বাংলাদেশ ইমিগ্রেশনটা ক্রস করে। যেসব প্রবাসী নিয়োগকর্তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাননি বা সমস্যায় আছেন তাদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশ থেকে যারা নতুনভাবে মালদ্বীপে ওয়ার্ক ভিসায় আসবেন বা আসছেন তাদের প্রতি একটি অনুরোধ থাকবে, তারা যেন অবশ্যই যখন আপনারা ভিসার বিষয়ে কাজ করবেন, আপনি কোথায় কাজ করবেন, কি কাজ করবেন, কত টাকা বেতন পাবেন, কি কি ধরনের কাজ, সেটি বিষয়ে নিশ্চিত হবেন। আপনি যদি এটি নিশ্চিত হতে না পারেন, আপনারা এখানে যারা পরিচিত আছে তাদের মাধ্যমে খোঁজখবর নেবেন, না হলে হাই কমিশনের মাধ্যমে খোঁজখবর নেবেন। সরকারি ঘোষণার ফলে এখন মালদ্বীপে থাকা প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষত বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টরা বলছেন সঠিক ভিসা ও বৈধ প্রক্রিয়া ছাড়া দেশটিতে প্রবেশ করলে বিপর্যয় অনিবার্য। সময় সংবাদ, মালদ্বীপ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের 16 সদস্যের দল ঘোষণা। প্রথমবারের মতো ওডিআই দলে ডাক পেয়েছেন ব্যাটার সাইফ হাসান। ইনজুরির কারণে আগেই দেশে ফিরেছেন লিটন দাস, বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। টি-20তে ধারাবাহিক পারফরমেন্সের কারণে ওয়ানডে দলে রাখা হয়েছে সাইফকে। 2 বছর পর ওয়ানডে দলে সুযোগ মিলেছে নুরুল হাসান সোহানেরও। শুক্রবার রাতে এই অধিনায়ক মেহেদী মিরাজ, নাজমুল শান্ত, নাহিদ রানা সহ 5 ক্রিকেটার গেছেন আরব আমিরাতে। ভিসা জটিলতায় এখনও আটকে আছেন নাইম শেখ। একই সমস্যায় এখনও আরব আমিরাত যেতে পারেননি টি-20 দলের সৌম্য সরকার। আগামী 8 অক্টোবর আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। বাকি 2 ম্যাচ হবে 11 ও 14 অক্টোবর। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা নেই, গণতান্ত্রিক উত্তরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে মির্জা ফখরুল। জাতীয় ঐক্য মেনে ধরায় জাতিসংঘ সফরও সফল। ওয়ার্ড ক্যাবিন, সর্বত্রই এডিস মশার প্রজনন ক্ষেত্র। সোহরাওয়ার্দীতে এসে উল্টো ডেঙ্গু হচ্ছে রোগীদের। মশারি না দেয়ায় বাড়ছে প্রকোপ, গাফিলতি স্বীকার কর্তৃপক্ষের। এবং গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবের সম্মত হামাস। ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল আলিফ। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।